হোয়াট দ্য হেল, আর ইউ ম্যাড? কি কাজ করেছো তুমি? আমার পুরো কোম্পানিটা তুমি ডুবিয়ে ফেলবে নাকি? এইসব করার অধিকার তোমাকে কে দিয়েছে? স্যার, আমাকে মাফ করে দিন প্লিজ। আমার ভুল হয়ে গেছে। আমি আর এই ভুল কখনো করতে যাব না। দয়া করে আপনি আমাকে শেষবারের মতো সুযোগ করে দিন। গালের মধ্যে একটা বড়সড় থাপ্পড় আমার লেগে যায়। তখনই আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠি, চোখ কসলাতে কসলাতে বলে উঠি, আম্মু, এ তোমার বড় অন্যায়। কি শান্তিতে আমি ঘুমাচ্ছিলাম। তুমি জানো, এই ঘুমের স্বপ্নের মধ্যে আমি ছিলাম একটা কোম্পানির মালিক, আর রাহাত ছিল আমার কর্মচারী। ওই সময় কি যে ভালো লাগছিল। রাহাতকে আমি বকা দিয়েছিলাম, আর তুমি এসে আমার ঘুমটা নষ্ট করে দিলে। এটা অন্যায় করেছো, অনেক অন্যায় আমার সাথে করেছো তুমি। সেরা খাতার মধ্যে শুয়ে এভাবে স্বপ্ন দেখা বন্ধ কর, বুঝতে পারলি? এত স্বপ্ন দেখা ভালো না। আরে আম্মু, কি যে বলো না। স্বপ্নের মধ্যে আবার সেরা খাতা ভালো খাতা লাগে নাকি? স্বপ্ন দেখলেই হয়। স্বপ্ন আছে বিধায় আমরা বেঁচে আছি। তাই তো স্বপ্নতে আমরা স্বপ্নে দেখি। ওরই আমার কবি এসেছে রে। পাচায় একটা লাতিনা খাওয়ার আগে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যা। আরে আম্মু, ঘুম থেকে উঠে সকাল সকাল কোথায় যাব? এমনিতে ভার্সিটি এখনো খোলেনি। তার মানে এই না তুই সারাদিন এখানে বসে বসে ঘুমাবি? তোর বাপকে তো একটু সময় দিতে পারিস। তোর বাবা কত কষ্ট করে। সেই সকালবেলা অফিসে চলে যায়, অফিস থেকে আসে সেই রাত 8টায়। তোর কি একটু কাণ্ডজ্ঞান নেই? লোকটা সকালবেলা বের হয়ে যায়, তুই একটু দুপুরে গিয়ে খানা দিয়ে আসবে না? তাও না। সেই কখন তুই কি করিস তার কোনো আমি খোঁজ পাই না। কোথায় থাকিস জানি না। সারাদিন তোকে বলে বলে ডেকে ডেকে আমার যে গলাটা বসে গিয়েছে। বাড়ির এত কাজ, এগুলো কাজ আমার দ্বারা একা সম্ভব না বলে একটা বিয়ে কর। আমি মেয়ে দেখি না, তাও করবি না। তাও বলবি যে তুই পছন্দ করে ভালোবেসে বিয়ে করবি। তোর ভালোবাসা হলো না, আর আমার ঘরে বউ আনাও হলো না। তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমার কি কোনো আবদার নেই? আমি কি তোর কাছে কিছু চাইতে পারি না? তোকে যদি কিছু বলি, কোনো কাজই আমার করতে চাস না। না করিস বাসার কাজ, না করিস কোনো বাইরের কাজ। সারাদিন শুধু কোথায় যাস কোথায় থাকিস আমি জানি না। এই তো শুরু হয়ে গিয়েছে আম্মুর বকাবকি। এই বকাবকি যে কত সময় ধরে চলবে আল্লাহ পাকি জানে। এখনো তুই এখানে বিছানার মধ্যে বসে রইলি? যা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমি নাস্তা বেরিয়ে দিচ্ছি, নাস্তা করে আমাকে এবার উদ্ধার কর। কথাটা বলে আম্মু ওখান থেকে সোজা নিচে যায়। আপনাদেরকে তো আমার পরিচয়টাই দেওয়া হলো না। তাহলে চলেন আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি রাজা বাবু। আমাকে সবাই রাজা বলে ডাকে। বাবা মায়ের একমাত্র আদরের দুলালের শয়তান আর ফাজিল ছেলে। আমার বাবা একটা সরকারি পুলিশ অফিসার। আমি এবার অনার্স থার্ড ইয়ারে পড়ছি। আমার আবার একটা গুণ আছে, সেটা হচ্ছে গিয়ে আমাকে অনেক মেয়ে দেখলেই পছন্দ করে, কিন্তু আমি কাউকে পছন্দ করি না। কারণ আমার শুধু একটাই ইচ্ছে, সেটা হচ্ছে সিনিয়র আপু। এখনো পর্যন্ত কাউকে দিকে ক্রাশ খেইনি। যদি খাই তাহলে তার সাথে বিয়ে পর্যন্ত চলে যাওয়ার আমার এমন আশা আছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ওয়াশরুম থেকে নিচে আসলাম নাস্তা করতে। আমি নাস্তা করে আমার বন্ধু রাহাতের সাথে দেখা করতে যাচ্ছি। রাহাত আমার ছোটবেলার বন্ধু। ওর সাথে যদি আমি একটু মজা না করতে পারি তাহলে আমার দিনটা কেমন জানি না শুকনা শুকনা লাগে। দেখবি কিছুদিন পর ওই শালা হারামজাদার রাজা চলে আসবে। এসে এখন আমার সাথে কত নাম্বারে মশকারি শুরু করে। ওই শালা আসার পর থেকে আমার জীবনটা কেমন জানি না তেজপাতার মতো হয়ে গিয়েছে রে ভাই। কি করবে, তাকে নিয়ে তো সংসার করতে হবে। তাছাড়া তো আমি আর কিছু দেখছি না রে ভাই। আমি দোয়া করি এই হারামজাদাকে যেন আজকে ফারজানা আপু কেলানি দেয়। আমি তো সব সময় এই দোয়াই করি। তুই যাই বলিস না কেন, ফারজানা আপু দেখতে কিন্তু হেব্বি একটা জিনিস। হারামজাদা, কথাটা বলার আগে তোর কি বুকটা একবারও কাঁপলো না? তুই জানিস না ফারজানা আপু আমাদের ভার্সিটির বিপি? আরে ভাই জানি, দেখেই তো বললাম। আসলে তুই বল, আর যারা আপুকে দেখতে কোনো অংশে খারাপ নাকি? আর আমাদের পুরো ভার্সিটির মধ্যে এমন সুন্দরী মেয়ে আছে দুটো, আমাকে খুঁজে দেখা তো। কথাটা তুই ঠিক বলেছিস, আমারও ওনাকে ভালো লাগে, কিন্তু উনি আমাদের সিনিয়র। আর হচ্ছে গিয়ে আমার মনে হয় উনি কাউকে পছন্দ করে। সব থেকে বড় কথা আমাকে অবাক করে দেয়, সেটা হচ্ছে গিয়ে আমার বন্ধু রাজকে অনেক টেক কেয়ার করে। কি বললি তুই? তুই ফারজানা আপুকে পছন্দ করিস? তাহলে কি বলবো আমি নেহাকে যে ফারজানাকে পছন্দ করে, একটু একটু ম্যানেজ করে দে না। ওই হারামজাদা, তোর কি মাথায় সমস্যা হয়েছে নাকি?
আমি কখন বলেছি যে ফারজানাকে আমি পছন্দ করি, ওর সাথে রিলেশন করতে চাই? হারামি কোথাকার। বলেছি এমনিতেও ভালো লাগে। আমি তো নেহাকে পছন্দ করি, ওকে ভালোবাসি, হারামি কোথাকার। তাই তো তুমি আজও বলতে পারলে না তাকে তুমি যে কেমন ভীতু আমার জানা হয়ে গেছে মনু। তুমি একটাবার যদি নেহাকে বলতে তুমি তাকে ভালোবাসো তাহলে তো হতোই। নেহা তোমাকে কিভাবে আদুরে আগলে ধরে রাখতো। হারামজাদা, তোর বিচির উপর ঠাড়া পুরুক। আমার কি এত বড় সাহস আছে রে যে আমি সিনিয়র আপুকে গিয়ে প্রপোজ করব? আর আবার গেলে থাপ্পড় পড়বে অনেক জোরে সোরে। এমনিতে বলি তোর জীবনটা শেষ করে ফেলেছে, এখন আবার বলছিস যে তোর আর তোর বন্ধুর দুজনের চয়েস এক, যেমন সে সিনিয়র মেয়ে পছন্দ করে তুইও করিস। তুই হারামিকে আগে একটা বাসের মধ্যে বেঁধে পেটানো দরকার। ওই শালা, আমার বন্ধু যেমনই হোক না কেন, আমি আমার বন্ধুকে নিয়ে বলবো, তাতে তোর সমস্যা কি? সারা কোথাকার বেশি কথা বলবি, নয়তো তোকে এখনই সানডে মানডে ক্লোজ করে তোর বোনকে নিয়ে পালিয়ে যাব। জীবনে যত জ্বালা সব জ্বালা ভালোবাসার জ্বালা। এই জ্বালা জীবনে হয় না আর রোখা। ও আমার ভালোবাসার জ্বালা, জ্বালা তুমি জ্বালিয়ে দিলা রাজাকে, দিলে তুমি যন্ত্রণা। রাজা তুমি মহান, কারণ তুমি দিলা প্রাণ, তাও নিজের না হয়ে তার প্রেমিকার। এখন যদি এখানে অডিয়েন্স থাকতো তাহলে কত যে হাতের তালে পেতাম, তারপরও হিসাব নেই। আমার গানের কদর আজও কেউ করলো না রে। এভাবে গান গাইতে গাইতে লুঙ্গিটাকে ওপরে তুলে হাঁটার মজাতে একটা অন্যরকম স্বভাব আমার। এভাবে হেলে দুলে হাঁটার সময় একটা অজানা মেয়ের সাথে ধাক্কা লাগে। মেয়েটার হাতে অনেকগুলো বই ছিল, মেয়েটা সহ বইগুলো পড়ে যায়। মেয়েটার মুখে মাস্ক ছিল, তাই আমি মেয়েটাকে ঠিকভাবে চিনতে পারলাম না। তখন মেয়েটা বলে ওঠে, ওই বইগুলো ওঠা, পরে দেখছি তোকে আমি। শালার, মেয়েটাকে চিনি না জানি না, আর আমার সাথে কেমন ব্যবহার, আবার বলছে বইগুলো উঠিয়ে দিতে। তখন আমি মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, হাম পুষ্পারাজ হ্যাঁ, হাম ঝুঁকেগে নেই সালা। কথাটা বলা মাত্রই মেয়েটা মাস্ক উঠিয়ে নেয়। মেয়েটাকে দেখা মাত্রই আত্মা কেঁপে ওঠে, কারণ আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ না, আমাদের ভার্সিটির সিনিয়র আপু ফারজানা। কিরে, কি বললি তুই? তুই আমার এই বইগুলো উঠে দিবি না? কি বললি তুই? পুষ্পারাজ? না না আপু, আমি তো ভাবলাম তুমি অন্য কোনো মেয়ে, তাই তো বললাম। প্রথম কথা ঠিক নেই, দ্বিতীয় কথা ঠিক ছিল, তাই একটা থাপ্পড় পড়লো। আমি আবার প্রথম ভুল কি করলাম যার জন্য আমাকে একটা অগ্রিম থাপ্পড় খেতে হলো? কারণ তুই আমাকে আপু বলে ডেকেছিস। তোকে না আমি আপু বলে ডাকতে না করেছি, তাহলে কেন আপু বলে ডাকলি? সরি আপু, ভুল হয়ে গেছে, আর ডাকবো না। আবার আপু? এই না না না, ফারজানা। এইবার ঠিক আছে। এখন বল, এভাবে সেজে গুজে কোন মেয়ের সাথে দেখা করতে যাচ্ছিলি? কই, আমি তো কারোর সাথে দেখা করতে যাচ্ছিলাম না, আমি তো শুধু যাচ্ছিলাম আমার বন্ধু রাহাতের কাছে। আর আগামীকালকে তো আবার ভার্সিটি খোলা, ঠিকভাবে চলে আসিস। আচ্ছা ঠিক আছে, আমি আগামীকালকে চলে আসবো, সমস্যা নেই। রাজা ওখান থেকে চলে যায়। আমি শুধু ওর চলে যাওয়ার দিকেই তাকিয়ে রইলাম। সেই ছোটবেলা থেকেই ওকে আমি ভালোবেসে এসেছি, সে অনেক আগে থেকেই। কিন্তু ও বোঝে না যেন যে আমি ওকে কতটা ভালোবাসি। শুধু আমাকে বড় আপুর নামেই জানে, কিন্তু আমার বিশ্বাস ও একদিন না একদিন আমার ভালোবাসা ঠিকই বুঝতে পারবে। তখন আমাকে সে ঠিকই আপন করে নেবে। আসলে ফারজানা আপু আমার জীবনের প্রথম ক্রাশ, তাকে দেখে আমি কি বলবো, আমার পরাণটা জড়িয়ে যায়। এত সুন্দরী একটা মেয়ে, যে কোনো ছেলে দেখলেই ক্রাশ খাবে না, এইটা কি করে হতে পারে? আমি শুধু একটা জিনিস চেয়েছি, যদি কখনো পাই, শুধু আপুর সাথে একবার প্রেম করতে চাই। কিন্তু তিনি আমার সিনিয়র, আমাকে হয়তো বা ছোট ভাই হিসেবে দেখে বলে তাই আমাকে এভাবে শাসন করে। কখনো বুঝিনি যে উনি আমাকে ভালোবাসার নজরে দেখেছে। এসব কথা ভাবতে ভাবতে আমি দেখি আমার বন্ধু রাহাত ওখানে বসে আছে, সাথে হাসানও আছে। ওদের কাছে গিয়ে আমি বলে উঠি, কি রে আমার বন্ধু, যাওরা বন্ধু, আমার দুর্বলতার কলিজা। ওই চুপ কর হারামজাদা, তুই একটা কথাও বলবি না। তুই কথা বললে শালা আমার শরীরের রক্ত সব গরম হয়ে যায়। তোর মতো বন্ধু ছাড়া না থাকার চেয়ে কত ভালো, তোকে কিভাবে বুঝাবো? নেহা আপুকে এখনই বলে দেব নাটক করে বেড়ায় আমার বন্ধু, ওকে আপনি একটু দেখে নিন। আর বলবো যে ফারজানা আপু বলেছে একটু টাইট দেওয়ার জন্য। তুই তো ভালো করে জানিস ফারজানা আপু আমাকে কত টেক কেয়ার করে, তাই তোকে বলে দিচ্ছি। আমার সাথে আমার কথা শোনার পর তোর কি অবস্থা হয় সেটাই ভেবে নে। আল্লাহ, তুমি আমাকে এই কোন জন্মের শাস্তি দিতেছো আল্লাহই জানে।
বন্ধু এমনটা করিস না তুই, আমার লক্ষ্মী বন্ধু। আমি তো তোর সাথে একটু মজা করেছি, আমি কি তোর সাথে একটু মজা করতে পারি না বল? আমার বন্ধু তুই। আমরা সেই আন্ডারকাল থেকে একসাথে বড় হয়েছি, দুজনে জায়গা পরিবর্তন করে করিনি, দুইটা পরে একসাথে গিয়েছি। এসব বলে লাভ হবে না রে ভাই, তোর এখন আমাকে ঘুষ দিতে হবে, তাছাড়া তো আমি শুনছি না। হারামজাদা, তোর বাবা পুলিশের চাকরি করে, তোর বাবা ঘুষের বিরুদ্ধে সব সময় থাকে, আর তুই তার ছেলে হয়ে ঘুষ খাবি? তোর মতো তো দেখছি ঘুষখোর আর এই দুনিয়াতের মধ্যে দ্বিতীয়টাই নেই। চুপ শালা, বেশি কথা বলবি না, যা বলছি তাই দে। হারামি, ফারজানা আপু বাবা এই শহরে সব থেকে ধনী লোক, ওদের টাকার অভাব নেই। ফারজানা আপুর কাছ থেকে টাকা চাইবে, তা না করে আমার কাছে এসে বলছিস আমি তোকে টাকা দিতাম। ওই শালা হরামি, ওনার কাছে টাকা থাকলে আমি কি করব? ওনার টাকা দিয়ে আমার কি? কারণ ফারজানা তোর আপু, আমার জানে মনের বান্ধবী। বন্ধু হাসাইলি রে আমারে, তোর ওর সামনে গেলে হাঁটু কাঁপে, আবার বলছিস সেখানে জানে মান। চুপ শালা, আমি কি তোর মতো নাকি যে সারা দিন মার খেয়ে আসবো রে? আমার মতো হতে পারলে তো হয়েইছে হারামজাদা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমাকে এখন বাজারে যেতে হবে, সন্ধ্যা হয়ে গিয়েছে। আমার বন্ধু তো চলে যাচ্ছে, আপনি আমার উদ্দেশ্যে হাসান বলে ওঠে। আচ্ছা, একটা কথা বুঝলাম না, তোরা দুজন একই রকম, দুজন সিনিয়র মেয়েদের প্রতি তোদের কেমন একটা অন্যরকম ভালোবাসা আছে। ওরা যেমন আদর্শ হাক, কেমন ঝগড়া আর তেমন মিষ্টি কথাও বলতে পারে। নাটক কম করো প্রিয়, ওরা যখন কথায় কথায় থাপড়ানো শুরু করে তখন তোমাদের ওই সিনিয়র মায়া আপুগুলো কোথায় থাকে? আরে হারামজাদা, সিনিয়র গার্লফ্রেন্ড থাকা মানে কি তুই জানিস? আমাদের জুনিয়র মেয়েদেরকে ভালো না লাগার কারণ একটাই, ওরা বাচ্চা মানুষ, ওরা বুঝে কম, না খেতে এখনো পানি পড়ে। হারামি, তোরা না পাকা জিনিস বেশি পছন্দ করিস। তুই বুঝবি না, তুই বাচ্চা মানুষ, তোর বড় ভাইকে আমার সাথে একটু কথা বলতে আসিস, ও এগুলো বুঝবে। হ্যাঁ রে ভাই, আমরা বাচ্চা মানুষ, একদিন বউকে পাঠিয়ে দে, তাহলে বাচ্চাটা তোর বউয়ের কোলে বসে কিছুক্ষণ নাচানাচি করবে। ও ময়না, তোমাকে ওইখানে কেন? তোমাকে পুরো আমি ভার্সিটির পাশে যে হোস্টেলটা আছে ওইখানে থাকার ব্যবস্থা করে দিব, তুমি চিন্তা করো না। তুমি হোস্টেলে থাকবে, এরপরে নিউজ একটা আসবে। তোর কথা তো কিছুই বুঝতেছি না, তুই আমাকে একটু সুন্দর করে বলতো ভাই, তোর তো মতলব উল্টা পাল্টা দেখতেছি, আমাকে কি বলতে চাচ্ছিস? ওই যে আগামীকাল পত্রিকার মধ্যে লেখা আসবে যে মহিলা ইডেন কলেজ থেকে একটা মেয়েও পেট ফুলা ছাড়া বের হচ্ছে না। হারামজাদা, তুই সবার সামনে আমাকে অপমান করলি, দাঁড়া আজকে তোর খবর আছে। হাসান কথাটা বলে আমাকে মারার জন্য তেড়ে আসতে লাগলো। আমাকে আর পাইকে দিলাম এক দৌড়, আমি বাসায় যেতে লাগলাম, হঠাৎ করে ধাক্কা লাগে একটা মেয়ের ওপর, ধাক্কা লেগে আমি নিচে পড়ে যাই। তখনই আমি উঠে বলি, আসলে আমি সরি, আসলে আপনাকে দেখে খেয়াল করিনি, আমাকে মাফ করে দেন প্লিজ। কথাটা বলতেই সামনে তাকিয়ে দেখি মেয়েটা কেউ না, কারণ এই হচ্ছে গিয়ে ফারজানাপুর বান্ধবী নেহা। করে আমার রাজা, কোথায় আছিস? আমাকে একটু বাঁচা, তোর বন্ধু আজকে যে ফাইভে সাজা। কি ব্যাপার, তুই কি চোখে অন্ধকার দেখিস নাকি যে রাস্তাঘাটে চলাফেরা করতে সমস্যা হয়, নাকি চোখে কম দেখা হচ্ছে ইদানি যে রাস্তাঘাটে মেয়েদের সাথে ধাক্কা লাগে তোর? বিশ্বাস করো, আমি তো ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেইনি তোমাকে আপু। ইচ্ছাকৃতভাবে দাও নাই, যেভাবে দাও সেটা তো জানার প্রয়োজন নেই, কিন্তু আমাকে ধাক্কা তো তুমি দিয়েছো, সেটা বলো, ধাক্কা কেন দিলে? এই মেয়েটা না শালা একটু গ্যার টেরা কথা বলতেই থাকে, এটাকে নিয়ে পড়ে থাকে, ওর সাথে আবার আমি করব প্রেম, কিন্তু কি করব, সুন্দরী তো কথা শুনতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, এখন আমি কি করতে পারি শুনি? আমি এখনো ওর সাথে বসে কথা বলছে, নেহা তো পড়ে গিয়েছে, এখনো তুলছি না। তখনই রাগে চোখে বলে ওঠে, তোর তো এখন কথা বলা শেষ হচ্ছে না, আমাকে ওঠাবি, মাজাটা মনে হচ্ছে এখনই ভেঙে গেছে রে। আল্লাহ, মনে হয় না আমি আর বাঁচবো। হাত বাড়িয়ে দিলাম, তখন নেহা হাতটা ধরে উঠলো আর বলে উঠলো রাগী গলায়, মাথা মোটা, তুই কি দেখে চলতে পারিস না? এখন তো মনে হয় পায়ের মধ্যে ব্যথা পেয়েছি, হাঁটতেও পারছি না। এখন তোর শাস্তি হচ্ছে আমাকে ধরিয়ে কোলে করে নিয়ে যাবি। মাথার উপর যেন বাজ ভেঙে পড়লো। বলে কে আমি নাকি এই মায়াকে কোলে করে নিয়ে যাব? এতটুকু রাস্তা নিয়ে গেলে আমার অবস্থা ভালো হবে নাকি? এত চিন্তা করে লাভ নেই, তোকে যা বলেছি তাই করতে হবে। আমাকে এখন সুন্দর করে ধরে কোলে করে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না তোর। না হলে যে তোর এখন ভালো মুখটা আর ভালো থাকবে না, আমার হাতে থাপ্পড় খেয়ে একদম লালালো হয়ে যাবে। না, কোনো উপায় নেই, বিয়ের আগে
এক্সপিরিয়েন্সটা তাহলে করেই নেই। কি আর করার আছে, কেয়ার করব নেহাকে কোলে নিয়ে ওর বাসায় নিয়ে যেতে লাগলাম। পিচ্চিটার প্রেমে তো আগেই পড়ে গিয়েছি, তাই আমি ওর কোলে উঠতে চেয়েছি। গভীর জলের ফিশ, আমি গভীর জলের ফিশ, পাবলিক তাই নাম দিয়েছে খোকা 420। গভীর জলের ফিশ, আমি গভীর জলের ফিশ, পাবলিক তাই নাম দিয়েছে খোকা 420। গানটা গাইতে গাইতে বাসার ভিতরে প্রবেশ করলাম। তখনই দেখলাম আম্মু একটা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। আমি আবার কি করলাম যার কারণে আম্মু এতটা রেগে গেল? আম্মু, তুমি এতটা রেগে আছো কেন? মনে হচ্ছে একটা হামলার জন্য তুমি তৈরি হচ্ছ। তোকে মারার জন্য রে শয়তান। তুই কি করেছিস? আমার ব্যাগ থেকে 500 টাকা চুরি কেন করেছিস? সত্যি করে বল, টাকাগুলো নিয়ে কি করেছিস তুই? আমারও ঠিক একই অবস্থা হয়েছে, কি করব জানি না। এখন তো আমার বাঁচার কোনো উপায় দেখছি না। আল্লাহ গো, তুমি আমাকে রক্ষা করো। কি রে, চুপ করে রইলি কেন? আমার হাতে কি মাইর খাবি নাকি? সত্যি করে বলবি যে টাকাগুলো কি করেছিস? সত্যি করে বল। মা, সত্যি বলতে টাকাগুলো আমি আমার এক অসহায় দরিদ্র বন্ধুকে দান করেছি। সে বন্ধু খুবই অসহায়, 2 দিন ধরে কিছু খেতে পারছিল না। কথাটা বলতেই আম্মু পেটের মাঝখানে লাঠি দিয়ে বাড়ি দিতে লাগলো আর বলতে শুরু করে, আমার সাথে হিয়ালি স্বভাবটা তোর আর গেল না। সঠিকভাবে তো বলবি না, সমস্যা নেই। তাহলে তোর বাবাকে আমি বলবো যে তুই আমার কাছ থেকে 500 টাকা নিয়েছিস। আমার সোনা মা, আমার লক্ষ্মী মা, প্লিজ এমনটা করে না। তুমি জানো না বাবাকে আমি পাগের চোখ বেশি ভয় পাই। বাবা যদি কিছু বলে, কলিজার পরাণ পাখি কোথাও চলে যায়, আমি নিজে যাই না। বাবাকে এত ভয় পাস? মাকে তো ভয় পেতে কখনো দেখিনি তোকে। আরে আম্মু, তুমি হচ্ছ ভালোবাসার অপর নাম। আর তোমাকে ভয় পেলে তো ভালোবাসাকে ভয় পাওয়া হয়। আমি কি তোমাকে ভয় পেতে পারি? কারণ তুমি তো আমার একমাত্র ভালোবাসা। আম্মুকে কিভাবে যে বশ করতে হয় তা আমার নিনজা টেকনিক খুব ভালো করে জানা আছে। তাই তো ওই টেকনিকটা আমি খাটিয়ে কোনো রকমে মানিয়ে নিলাম। এরপর নরম করে আম্মু বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, সব কিছুই তো বুঝলাম, কিন্তু তুই এখন ফ্রেশ হয়ে আয়, তাড়াতাড়ি নিচে আয়। আমি তোর জন্য খাবার বাড়িয়ে দিচ্ছি। অনেক সময় হয়ে গিয়েছে, খাবার খেয়ে নি। অনেকক্ষণ আগে খেয়েছিস, এখন তো অনেক ক্ষুধা লেগেছে। আম্মু, তুমি কি খাইয়ে খাইয়ে মেরে ফেলবে নাকি? সে কখন থেকে খাওয়াচ্ছ তো খাওয়াচ্ছই, আবার খেতে বলছো। আরে পরে খাবো, এখন ফ্রেশ হয়ে একটু বসে জিরাতে দাও আমাকে। সারাদিন কোথা থেকে কোথাও হাঁটাহাঁটি করছি। তুই আমার কথা শুনিস নাকি? সারাদিন বাইরে বাইরে এখন বলে তো শরীর ক্লান্ত লাগছে। না খেলে কিভাবে হবে? শরীরটা ক্লান্ত লাগবেই। প্রতিটা মা এমনই, আপনারা তো ভালো করে জানেন। তাই আমি ওয়াশরুমে চলে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে নিজের রুমে বসে কিছুক্ষণ ফেসবুক চালাচ্ছিলাম। তখনই হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। নাম্বারটা দেখে আমার মহারানী ভয়ঙ্কর সিনিয়র আপু আমার। ভয়ে ভয়ে কলটা রিসিভ করলাম, কারণ ও যখনই কল করে আমার ভয়টা দ্বিগুণ বেড়ে যায়। ফোনটা রিসিভ করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলাম, জি বলো আপু। কিরে, কেমন আছিস? আর হ্যাঁ, তুই কি বাসায় ফিরেছিস নাকি নাকি এখনো বসে আড্ডা দিচ্ছিস? না, আমি তো সেই কখন ফিরেছি। কেন, কি হয়েছে? আমি তো বাসায় চলে এসেছি। তোমাকে বলেছি না, তুমি যে সময় দিয়েছো ওই সময়ের ভিতর আমি সব সময় বাসায় ফিরবো। হ্যাঁ, গুড, আমার কথা শোনার জন্য। আর হ্যাঁ, সেমিস্টারের টাকাটা আমি দিয়ে দিয়েছি, সমস্যা নেই। তোরটা আর আমার তো একসাথেই আমি দিয়ে দিয়েছি। আমি গতকালকে গিয়েছিলাম, তাই তোরটা সবাই নিয়ে গেছিলাম। কেন? আব্বু শুনে তো রাগ করবে। আব্বু তো আমাকে টাকা দেবে বলেছে। আমি তো আব্বুর কাছে চেয়েছি, আমি তো টাকাটা দিতাম। তুমি কেন টাকাটা আবার দিতে গেলে? কানের নিচে যখন থাপ্পড় পড়বে তখন আবার ঠিক হয়ে যাবে। তুই কি আমি এত কথা বলতে বলেছি? আমি তোকে বললাম আমি সেমিস্টারের টাকা দিয়ে দিয়েছি, সে এরপর আর এত কথা কেন বলছিস? মেয়েটা আসলেই পাগল। মেয়েটা কি করে জানি না, কখন কি করে বসে তাও বোঝে না। আসলে আমার সাথে ফারজানার পরিচয়টা কি করে আপনারা তো বুঝতেছেন না। তো তাহলে আপনাদেরকে বলি, আসলে ফারজানার বাবা আর আমার বাবা দুজন ছোটকালের বন্ধু। আমার বাবা সরকারি ডিপার্টমেন্টে চলে যায়, আর ফারজানার বাবা ছিল একজন ব্যবসায়ী। কারণ তার বাবাও ব্যবসায়ী ছিল, তাই ও তার বাবার ব্যবসাটা তার ছেলেকে দেয়। ওইখান থেকে তারা এখন বর্তমানে অনেক ধনী ব্যবসায়ী। আসলে ফারজানার বাবার তো টাকার অভাব নেই, যখন যা ইচ্ছা তাই ফারজানা করতে পারে। আমিও কিছু বলতে পারি না। ফারজানা আপু ওই সময় সেমিস্টার টাকাটা দিয়ে দিয়েছে, প্রায় সময় এমনটাই করে।
ও যখন আমার যা লাগে তা কিনে দেয়, হঠাৎ করে কিছু নিয়ে দেয়। আমি কিছু না বললেও আমাকে থাপড়ানো শুরু করে। এমনটা কেন করে জানি না আমি। কথাটা বলে কলটা কেটে দেয়, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। আগামীকালকে ভার্সিটি আছে। আমি যে নেহাকে ভালোবাসি এটা কতবার যে রাজাকে বলেছি, কিন্তু হারামজাদা আমার কথা একটাও শুনতে চায় না, শুধু নিজের নিয়ে পড়ে থাকে। আমার একটু কথা ভাবার পর সময় হয় না, ও বোঝে না কেন আমি নেহাকে ভালোবাসি। ও বললেই তো আমার সাথে নেহার সেটিংটা হয়ে যায়, কিন্তু ভয় আছে যদি নেহাত আমাকে রিজেক্ট করে দেয় তখন আমি কি করব, সেই চিন্তায় আছে। এখন আমি তো ওকে মনে প্রাণে ভালোবাসি। এসব কথা ভাবছিলাম, তখনই দেখলাম হাতের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি একটা আননোন নাম্বার। ফোনটা ধরলাম, তখনই দেখলাম একটা মেয়েলি কণ্ঠ ভেসে আছে ফোনের ওপাশ থেকে। একজন বলে ওঠে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আর কে বলছেন? আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। কেন, সবসময় যে চেনা মানুষের সাথেই কথা বলতে হয় তা তো না, কখনো অচেনা মানুষের সাথে কথা বললে তো হয়। আমি তো অচেনা মানুষের সাথে কথা বলি না, কিন্তু আপনি কে যদি পরিচয় দেন তাহলে খুশি হতাম। আর আমার নাম্বারটাতে সবার কাছে থাকে না, এটা পার্সোনাল নাম্বার, যেহেতু এটা আমার বন্ধু ছাড়া আর কারো কাছেই থাকে না। মনে করেন নাম্বারের মতো আমি আপনার পার্সোনাল, তাই তো আপনার পার্সোনাল জিনিসটা পেয়ে গিয়েছি আর আপনার সবকিছু জেনে গিয়েছি। আপনার কথা শুনে একটু অবাক হচ্ছি, কারণ যেখানে ছেলেরা ফ্লার্টিং করে আর আপনি সেখানে মেয়ে হয়ে আমার সাথেই করছেন। এমন তো কথা না যে সবসময় আপনারাই করে যাবেন, আমরাও তো করতে পারি, তাই দেখাচ্ছি। আসলে আপনি মজা ভালোই করতে পারেন, কি আর বলবো। আসলে আপনাকে তো চিনি না, তাই আপনার সাথে কথা বলার মতো ইন্টারেস্ট হচ্ছে না। আপনার জায়গায় অন্য কেউ হলেও অবশ্যই অনেকক্ষণ ধরে কথা বলার চেষ্টা করত। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কাউকে পছন্দ করেন। তা আমার একান্তই ব্যক্তিগত বিষয়, কাকে করব না করব আপনাকে বলতে যাব কোন দুঃখে? আপনি কে যে আমি আপনাকে বলবো? আমি আপনার আপন কেউ হয়ে যাই, তখন বলবেন না। আসলে আপনি না একটু হাস্যকর, হাসতে ভালোই পারেন। আমি ভালোই হাসাতে পারি, কিন্তু শুধু নিজের মানুষকে, অন্য কাউকে হাসাই না আমি। তাই নাকি? তাহলে নিজের মানুষকে আপনি এত হাসাতে পারেন? কই, আপনি দেখছি তো আমাকে হাসাচ্ছেন। ধরে নেন না আপনি আমার নিজের কাছের একজন আপন মানুষ, তাই তো আপনার সাথে কথা বলছি আমি। আসলে আপনার না মাথায় সমস্যা আছে, কি বলবো। এখন গিয়ে চিকিৎসা করুন, না হলে ভালো হবে না। যেখানে ছেলেরা গিয়ে মেয়েদের সাথে ফ্লার্টিং করে, সেখানে আপনি এসে আমার সাথে এসব করছেন, কি যে বলবো। মনে করেন আপনার প্রেমে পড়েছি, তাই আপনার সাথে এমন কথা বলছি। মানুষ প্রেমে পড়লে কত কিছু করে, তাই আমিও আপনার সাথে এমনটা করছি, তাতে সমস্যা কি? সে কথা বাদ দেন, কারণ আপনি আমাকে পাবেন না, কারণ আমি অন্য একজনের আগেই হয়ে আছি, শুধু সময়ের অপেক্ষা। কথাটা বলে মেয়েটার কলটা কেটে দিয়ে, কোথা থেকে আসলো রে ভাই, পাগল কোথাকার। যে জায়গায় ছেলেরা এসব বলবে সেখানে মেয়েটা আমাকে এসব বলছে, মাথায় সমস্যা আছে মনে হয়। প্রথমে আমার কাছে একটা জিনিস ভালো লাগলো, কোনো মেয়েকেই পাত্তা দেয় না রাহাত, কিন্তু কাকে ও পছন্দ করে সেটা আমাকে আগে জানতে হবে। ওকে আদৌ কাউকে ভালোবাসে নাকি? আমার তো কেমন এখন আর রাগ উঠছে, আগামীকাল ভার্সিটিতে আসুকো। সকালবেলা ঘুম থেকে উঠতে তখনই দেখলাম আব্বু সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলে ওঠে, ওঠেন নবাবজাদা, আপনার জন্য তো খানা তৈরি করা আছে। কয়টা বাজে? নামাজ তো পড়া মনে হয় একেবারে বাদ দিয়ে দিয়েছেন। সকালবেলা নামাজটা পড়তে হয়, তা কি ভুলে গিয়েছেন? আব্বু যে এখন এক গাদা বকা দেবে তা আমি ভালোই বুঝতে পেরেছি। এখন বসে বসে আব্বুর বকা শোনা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ আজকে ফজরের নামাজটা পড়া হয়নি। নামাজ তো কাজ হয়ে গেছে, দুপুরে একসাথে যেন ফজরের নামাজটাও পড়া হয় বলে দিলাম। এখন নিচে আসো, খাবার খেয়ে এরপর আবার ভার্সিটিতে যেতে হবে তোমাকে। আব্বুকে তো আমি ছোটবেলা থেকে ভয় পাই, তাই মাথা নিচু করে আছি। আর কিছু বললাম না, চুপচাপ করে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে একসাথে নিচে আসলাম। আমি একদম ভিজা বিড়ালের মতো আব্বুর পাশে গিয়ে বসলাম। তখন আম্মু বলে ওঠে, শোন, আসার সময় তুই কিন্তু আমার জন্য এই জিনিসগুলো নিয়ে আসবি। ভার্সিটি থেকে ফেরার সময় যেন তোর ভুল না হয়। আম্মু ঠিকই জানে যে আমি আব্বুর সামনে বেশি কথা বলতে পারি না, তাই তো এখন আব্বুর সামনে কিভাবে মুখ্যম চালটা চালিয়ে দিল। কিরে, তুই চুপ করে রইলি কেন? কাগজটা হাতে নেয় না কেন? আর টাকা আছে? আমার আব্বু একজন সৎ পুলিশ অফিসার, জীবনে কখনো ঘুষ খায়নি। কেউ কখনো আমার আব্বুকে ঘুষ দিতে পারেনি, তাই তো আমার আব্বুকে পুরো মহল্লার সবাই ভালোবাসে, ওনাকে সম্মান করে। ওনাকে দেখলে সবাই ওনার কাছে ডেকে নেয়, এমনকি সবাই
সবার জায়গায় ওনাকে আমন্ত্রণ জানায়। তার জন্য আমার আব্বুর অনেক নাম ডাক। আব্বুর কথা শুনে আমি বলে উঠি, জি আব্বু, আমার কাছে তো টাকা নেই, কারণ আমার কাছে শুধু ভার্সিটি যাওয়ার জন্য 200 টাকা আছে। এখানে 1500 টাকা আছে, এটা দিয়ে অবশ্যই তোর বাজার সহ হয়ে যাবে। আর বাকি টাকা থাকলে তোর আম্মুর হাতে ফিরিয়ে দিস। মনে মনে ভাবতেছি কচু ফিরিয়ে দেবো আম্মুকে। আম্মু আমাকে ফাঁসিয়ে দিয়েছে, আর টাকা ব্যাগ চাইবে কোনোভাবেই হবে না। আচ্ছা ঠিক আছে, আমার অফিসের সময় হয়ে গেছে, এখনই থানায় যেতে হবে। তাহলে তুই ভার্সিটি চলে যাস, আর তুমি থেকো আমিনার মা। কথাটা বলে আব্বু ওখান থেকে চলে যায়। তখন আম্মুর উদ্দেশ্যে বলে ওঠি, আম্মু তুমি কাজটা ঠিক করলে না। তুমি এভাবে আমার সাথে প্রতিশোধ নিলে। আমি ভাবতেও পারিনি তুমি আব্বুকে দিয়ে ঠিকই আমাকে বাজারে পাঠানোর ব্যবস্থা করে দিলে। আমার কথা তুই শুনিস নাকি? তাই তো এমন একটা চাল আমাকে চালতে হলো, না হলে তুই আমার কথা শুনতি না। আমি কি এখন তুই বলছিস তোর আব্বুকে বলতাম বাজারে যাওয়ার জন্য? এই আম্মু, না না, ডাকার কোনো প্রয়োজন নেই। কথাটা বলে আমি দিলাম এক দৌড়ে ভার্সিটি যেতে লাগলাম। রাজাকে সেই কখন থেকে কল দিচ্ছে, আর আমি তো কল ধরছে না। আমি কি করব? এখনো তো ওকে দেখতেছি না, আসছে না কেন? কি হয়েছে ওর? বাপকে দেখে তো ওর কলিজা আকাশে উঠে যায়। আমরা দুই বন্ধু সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, দুজন দুজনের ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না। এইসব কথা ভাবছিলাম, তখনই পিছন থেকে হাসান ডাক দিয়ে বলে ওঠে, কি রে মামা, তাহলে কি তুই এসেছিস? আমি তো ভাবলাম তুই মনে হয় এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস। তোর বন্ধু রাজা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। ওই হারামি, কথা বাদ দে শালা। হারামি, তোর তো দেখি কোনো খোঁজ নেই। কল করে যাচ্ছি, ফোনও ধরছিস না, রিসিভ করছিস না, হয়েছেটা কি বুঝতেছি না। শালা কন্যা রাশি নিয়ে জন্মাইছে রে ভাই, একটা না একটা মাইয়া ওরে পছন্দ করে বসে। ওই হারামির কথা বলে লাভ নেই, তুই বল এখন তোর কি অবস্থা? আরে ভাই বলিস না, সাদিয়াকে কত করে বললাম যে তুমি কক্সবাজার তোমার বান্ধবীদের সাথে যেও না। ভাই তুই আমারে আর হাসাইস না। আচ্ছা ভাই, তুই আমারে আর হাসাইস না। তুই একটা প্রেম করিস প্লে গার্লের সাথে, আবার কথা বলিস? শালা হারামজাদা, তুই কিন্তু আমার গার্লফ্রেন্ডকে নিয়ে কোনো কথা বলবি না। আমার গার্লফ্রেন্ড একদমই এমন না। আরে বাবারে, আমি তো মনে হয় সত্য কথা বলে অনেক ভুল করে ফেলেছি ভাই, আমাকে ক্ষমা করে দে। তোর গার্লফ্রেন্ড খুবই দয়াল একটা মেয়ে। রাকিব আর রায়হান, রবিন ওদের সাথে কখনো কথাই বলেনি। শালা তুই দেখছি আমার সাথে মস্কারি করিস, তোর একটু লেভেলটাই বেশি বেড়ে যাচ্ছে। হারামজাদা, মস্কারি করব না? তুই যেমন তোর গার্লফ্রেন্ডও তো তেমন। কি আর বলবো, সত্যি করে বলতো, মেয়েটার পিছনে কত টাকা খরচ করলেই আজ অব্দি? না রে ভাই, সত্যি মেয়েটা অনেক ভালো, আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা এসব নিয়ে কথা বলছি, তখনই পিছন থেকে কি একজন ডাক দিয়ে বলে ওঠে, কোন মেয়ের কথা বলা হচ্ছে? সত্যি করে বল, না হলে কিন্তু এখন থাপড়াই চলবে। পিছনে দাঁড়িয়ে দেখি কেউ না, আমার আজরাইল মানে নেহা আপু দাঁড়িয়ে আছে। কি বলবো কিছুই বুঝতেছি না। তারপর আমি নরম করে মাথা নিচু করে নেহা আপুকে বলে উঠলাম, আসলে আপু, হাসানের গার্লফ্রেন্ডের কথা বলতেছিলাম। ভার্সিটির মধ্যে আসিস শুধু মেয়েদের কথা নিয়ে, এখানে তোকে পাঠিয়েছে পড়াশোনার জন্য, আর তুই মেয়েদেরকে নিয়ে সম্পর্কে কথা বলতে এসেছিস? ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে কথাটা বলল। তখন আমি আবারও নেহা আপুকে বলে উঠলাম, আরে সত্যি বলছি, আমি কিন্তু এই হিসাবে কিছুই জানি না। ওতেও আমার গার্লফ্রেন্ডের কথা বলছিল। তুমি বললাম সাদিয়ার একটা ভাড়ো বাতারি। সেই যাই হোক, এত কিছু জানার তো প্রয়োজন নেই, তাই না? আরে আমি তো বলতে চাইনি, ও নিজেই তো আমার সামনে এসে কথা বললো, আমি কি করব? এই হাসান, তোমাকেই বলছি, আর মেয়ে সংক্রান্ত কোনো বিষয় নিয়ে তুমি আর কখনো রাহাতের সাথে কথা বলবে না। এটা তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, না হলে কি করতে হয় তুমি ভালোই জানো। আর রাহাত, তোমাকে বলছি, ক্লাস শেষ হওয়ার পর আমার সাথে দেখা করবে। আল্লাহই জানে আমার কপালে কি আছে, কি জন্য বা আমাকে ডেকেছে। মনে হয় আরো কিছু মাইর খাওয়া লাগবে। আসলেই সিনিয়র মেয়েগুলো এমন কেন, শাসন করে জানি না। এখনো প্রেম শুরু করলাম না, তার আগে আমার অবস্থা। কিন্তু ভয় হচ্ছে, আমাকে কি ও কখনো মেনে নিবে? কলেজের গেটের সামনে এসে দেখি যে রাহাত আর হাসান দুজনে বসে আছে ক্যাম্পাসে। আমি কলেজ গেট পার করে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে ওরা আমাকে দেখে বলে ওঠে, হারামজাদা, তোর আসতে এত দেরি হলো কেন? তোর আসার সময় এখন? আরে ভাই বলিস না, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, কি করবো বল। তোর তো দেরি হওয়ার কথা না, মনে হয় কোন মায়ের সাথে টাঙ্কি মারছিলি, আমি শিওর। আরে না, ও মারার আগে ওকে উপরে পাঠাবে ওর সিনিয়র আপু ফারজানা। হ ভাই, একদম ঠিক কথাই বলেছিস।
ওকে ওপরে পাঠানোর জন্য যে ফারজানা যথেষ্ট, যতই নাটক নকশা করুক না কেন। আমি তো শুনেছি গতকালকে ওকে নাকি অনেকগুলো থাপড়ানো দেওয়া হয়েছে। মাঝখান পাড়ায় মেন পয়েন্টে দিয়েছে কিনা একটু দেখি তো বন্ধু রাজা। দেখছেন কাণ্ড, কি মস্কারির লেভেল আমার সাথে ওরা করতে শুরু করেছে। হারামি দুইটা, এখন মন চায় দুইটাকে ধরে কেলানি শুরু করি। কি রে, মনে হচ্ছে প্রচন্ড রেগে গিয়েছিস। রেগে কি হবে বল, এখন কে সবকিছু লুকিয়ে লাভ আছে বল। কোথায় মেরেছে আমাদের ভাবি? হারামজাদা, তোর মিডল পয়েন্টে একটা মেরে একেবারে সারা জীবনের জন্য বাবা হওয়া বন্ধ করে দেব। না ভাই, বুঝতে পেরেছি সত্য কথার এখন দুনিয়ায় দাম নেই। যদি হাসা কথা বলি তাহলে আমাদের উপর তেড়ে আসবি। তুই আসলেই দুনিয়াতে সত্য কথার দাম নেই রে বন্ধু। হ্যাঁ, সঠিক বলেছিস, আমারও একই কথা। আজকের দিনে এখন সত্য কথার কোনো দাম নেই। দাম থাকবে কি করে ভাই, কারণ আমরা তো মিথ্যা বলতে পারবো না। বাসা খালি দেখে তো দেখছি অনেক কিছু করছিস। ঠিক আছে, তাহলে তো নেহাপুকে ডাক দিতে হবে, সবকিছু বলে দিতে হবে। তুই তো মিথ্যা পারিস না, আমি তো পারি। আমার কথা শুনে তখন কাপা কাপা কণ্ঠে রাহাত বলে ওঠে, কি বলবি তুই আমার সম্পর্কে? তুই কি আবার প্যাচ লাগাইতে যাবি নেহাপুর কাছে? যে আমার এখনই ভয় শুরু হয়েছে মনের ভিতর। না, আপুর কাছে তেমন কিছুই বলবো না, শুধু কার কার সাথে টাঙ্কি মারিস এসব ধরনের কথা বলবো। ভালো মতো পেঁচটা লাগিয়ে দেব, তখন দেখবে মায়ের খাওয়া কাকে বলে। আমাকে নিয়ে মস্কারি তোর ঘোচাচ্ছি। আমার তো কোনো ঝামেলা নাই। তুই কি ভাবছিস আমার কাছে নাম্বার নাই? সাদিয়াকে আমি সবকিছু জানিয়ে দেব। তুই আমার নামে আবার কি জানাবি? এই তো বেশি কথা বলবো না যে তুই আমায় নিয়ে মস্কারি করলি না। এখন শুধু বলবো যে তুই অন্য মেয়েকে নিয়ে ঘুরতেছিস, এরপর দেখবো তুই কি করিস। এত বড় মিথ্যা কথা তুই বলতে পারবি বন্ধু? আমি বলতে না পারলে অন্য কেউ বলতে পারবে, কারণ আমি তো নরম। কারণ আমার কান ধরে রেখেছে ফারজানা আপু। তখন আমি আপুকে বললাম, আমি করলামটা কি? আমার কান ধরলে কেন? তাকে কি বলবি তুই? আপু ও বলছে ও নাকি তোমাকে না বলে অন্য কোনো বান্ধবীর সাথে ঘুরতে যাবে। কি বলিস রাহাত, তুই শুনিসনি? হ্যাঁ, হাসা ঠিক বলেছে। আমাকেও কিছুদিন ধরে এসব বলছিল। তখন দেখলাম এমন একটা রেগে গেল। ফারজানা আপু চোখ দুইটা লাল হয়ে গিয়েছে, এমন ভয়ানক অবস্থা দেখে আমি কেটে পড়লাম। আরামিগুলো আমাকে ফাঁসিয়ে দিয়ে দুজন দৌড়ে পালিয়ে গেল। একবার শুধু হাতের কাছে পাই, এরপর তোকে আমি দেখে নেব। কিরে, কাকে নিয়ে কথা বলছিলি? কোন মেয়েকে নিয়ে কথা বলছিলি? কোন মেয়েকে নিয়ে মিথ্যা কথা বলবে? সত্যি করে বল, না হলে কিন্তু এখন তোকে আমি রাখবো না আর এখানে। এই পাগলা ঘোড়াকে কে বোঝাবে? মনে হয় ইশারা দিয়ে হাত কিছু বলছে, তাই তো আরো একটা থাপ্পড় লেগে গেল। আবারও বলতে শুরু করলো, সত্যি কথা আমার কাছে স্বীকার কর। এবার কেমনটা লাগে বলুন তো? রাগ হয় না? এবার রাগ দেখে বলে উঠলাম, অন্য ছেলের কথা বিশ্বাস করো, আমি তাহলে গেলাম। কথাটা বলতেই ফারজানা আবার হাত ধরে বলে ওঠে, সত্যি কথা বলছিস তো? কোনো মেয়ের সাথে কথা বলছিস না তো? সত্যি বলছি, কোনো মেয়ের সাথে কথা বলি না। আরে বাবা, সত্যি বলছি, তোমার কসম। কোনো রকমে মেয়েটাকে বোঝাতে পারলাম। এরপর ও আমার এখান থেকে ক্লাসে চলে গেল, কারণ আমাদের আগে ফারজানার ক্লাস। তখনই দেখলাম টুনটুন করে রাহাত আসতেছে। তখন হারামি দু একটা মার দিলাম। এরপর বলে উঠলো, আরে ভাই, আমার ভুল হয়েছে, বুঝতে পেরেছি, ক্ষমা করে দি প্লিজ। আর এ ভুল হবে না। আমি একটু মজা করতে গিয়ে যে এমনটা হবে আশা করিনি আমি। হরামজাদা, তোর আশার মধ্যে ভরসা আমি ভালোভাবে গোছাচ্ছি। তুই হরামি কেন বলতে গেলি এ কথা? না হলে আমাকে কি এতক্ষণ থাপ্পড় খেতে হতো? আরো দু চারটা মারলাম শালাকে। এরপর দেখলাম হাসান আবার চলে আসছে। আরে এমন অবুঝ একটা শিশুর ওপর অত্যাচার কেন করছিস ভাই? ও কি করেছে? শুধু সত্য একটা কথা বলেছে তার জন্য? শুধু সত্য কথা বলেছে তাই না? ঠিক আছে, তাহলে ওই সত্য কথা তুই এবার শাস্তি পা। ভাই আমাকে আর মারিস না, বুঝতে পেরেছি তুই এখন রেগে আছিস। একটু মজা করলাম ভাই, আমাকে মারিস না, খুব লাগতেছে। শরীরে একটা ঘুষি যেন মাথার হাড্ডি সহ আমার সবকিছু ভেঙে যাবে। রাহাত, তুই শালা এমন একটা কাজ করলি। আচ্ছা বাদ দে, ভালো কথা। তোর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে, একটু এদিকে আয়। রাহাত কথাটা বলে আমাকে একপাশে নিয়ে আসে। এরপর বলে ওঠে,
ভাই কথাটা একদম সিরিয়াস। তোকে আমি অনেক দিন আগেই বলেছি যে আমি নেহা আপুকে পছন্দ করি, কিন্তু তুই কোনো পাত্তাই দিলি না। এখন তোকে সত্যি সিরিয়াসলি বলছি, আমি ওকে ভালোবাসি। তুই ওকে ভালোবাসিস তো আমি এখন কি করতে পারি শোনে? তুই ওকে ভালোবাসিস ভালো কথা, তুই গিয়ে ওকে প্রপোজ কর না। তো আমাকে কেন বলছিস? তোরটা তুই নিজে বুঝে নে। একটু অভিমান করে বললাম। তখন আর আমাকে আবার ইমোশনাল করে দিয়ে ওরা বলে ওঠে, নিজের ব্যক্তিগত কথা কাউকে শেয়ার করিনি। তুই আমার শুরু থেকে সবকিছু জানিস, এমনকি আমিও তোর শুরু থেকে সবকিছু জানি। তাহলে তুই আমার সাথে এভাবে কথা বলতে পারলি? আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। আমি চলে গেলাম ক্লাসের দিকে। না মানে আমি একটু মস্কারি করতেও পারবো না? তুই করতে পারবি সবকিছুই, তাই না? হারামি একটা কথাকার। একটা কথা বলি, তুই কিন্তু ওই ঠিকানায় চলে যাবি। আমি তোকে যে ঠিকানা দেব। ধন্যবাদ দোস্ত। না রে, এসব ধন্যবাদে কাজ হবে না। তোকে আমাকে ভালো মতো ট্রিট দিতে হবে। আমি রেস্টুরেন্টে পেট ভরে খেতে চাই। আমি তোকে পেট ভরে খাওয়াবো, প্রয়োজন হলে পুরো রেস্টুরেন্টের খাবার তোর পেটে ভরে দিব। তারপরও কাজটা আগে হোক। ম্যানেজ করে বলবো, তুই চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে চল। আমাদেরও ক্লাসের সময় হয়ে গেছে, তাহলে আমরা এখন ক্লাসে যাই। এরপর আমরা দুজন ক্লাসে যাই। একে একে সবগুলো ক্লাস শেষ করে আমরা দুজন বের হই। তখনই দেখলাম ফারজানা আর নেহা আপু দুজন বের হচ্ছে। তখন আমি ওদের কাছে গেলাম। তখন আমাকে দেখে ফারজানা আপু বলে ওঠে, কি ব্যাপার? তুমি এখন বাসায় যাবে, বাসায় না গিয়ে এখানে এসেছো কেন? আর তোমাকে না বলেছি ক্লাস শেষ হওয়ার পর সোজা বাসায় যাওয়ার জন্য, কোথাও না আড্ডা দিতে? আরে আসলে আমার একটু কথা ছিল নেহা আপুর সাথে। আমার সাথে আবার তোমার কি কথা আছে? আসলে আমার বন্ধু রাহাত আপনার সাথে দেখা করতে চায়। ও নাকি আপনার সাথে কি কথা বলবে একান্তই, তাই আপনাকে ওই ঠিকানায় যেতে বলল। আমি ভার্সিটি ক্যাম্পাসের যে পিছনে গাছটা আছে ওই ঠিকানায় বললাম। কথাটা বলে আমি ওখান থেকে চলে গেলাম। কি রে নেহা, কিছুই তো বুঝলাম না। তুই আবার কি ঘটনা ঘটাতে যাচ্ছিস? আরে না, তুই তো সবকিছুই জানিস, এরপরও আবার বলছিস কেন? সব জেনেও আবার নিজে না জানার বান ধরে আছিস কেন? ও আচ্ছা, তাহলে বিষয়টা এরকম। ঠিক আছে, তাহলে তোর জন্য শুভকামনা রইল। দেখি তোর লাভার তোকে কি বলে। আমারটা তো এখনো বুঝলোই না আমার ভালোবাসা, যে আমি ওকে ওর সাথে এমনটা কেন করি। রাজা কথাটা বলে ওখান থেকে চলে যায়। আমি ক্যাম্পাসের গাছের নিচে দাঁড়িয়ে রইলাম, নেহার জন্য অপেক্ষা করছি। আজকে ওকে আমি আমার মনের কথা বলে দেব। তখনই দেখলাম নেহা আসতেছে। নেহা এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, তুমি নাকি এমন কি কথা আমাকে বলতে চাও, তাই আমি এসেছি। কি বলতে চাও বলো একটু শুনি। নেহা আপু, আপনি আসতেই আমার বুকের মধ্যে কেমন যেন একটা কাঁপুনি শুরু হয়ে গেল। মনে হচ্ছে আজ যদি বলতেই না পারি তাহলে আর কোনো দিন সাহস পাবো না। আপনার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলা আমার জন্য সহজ না, কারণ আপনি আমার চেয়ে সিনিয়র। আপনি গম্ভীর, সম্মানিত আর বুদ্ধিমতী একজন মানুষ, আর আমি একজন জুনিয়র। আপনার চোখে হয়তো স্প্রেইফ এক পরিচিত মুখ, তবুও আজ আমি আমার মনের সব কথা খুলে বলতে চাই। আপু, আমি আপনাকে ভালোবাসি। হয়তো আপনার চোখে এটা হঠাৎ করে শোনা একটা হাস্যকর বা অবুঝ ভালোবাসার প্রকাশ, কিন্তু আপনি বিশ্বাস করুন, এটা কোনো হঠাৎ আবেগ নয়। এটা জন্মেছে অনেক দিন ধরে, অনেক নীরব সন্ধ্যা, অনেক চোখের কোণে আটকে থাকা কথা, আর অনেক অব্যক্ত ভালোবাসা থেকে। প্রথম দিন আপনাকে দেখি ক্লাসে, আপনি সামনে দাঁড়িয়ে কথা বলছেন, পুরো ক্লাস চুপ করে শুনছে। আমি সেই দিন অবাক হয়ে ভাবছিলাম, কি অসাধারণ একটা মানুষ। আপনি যখন কথা বলছিলেন, আপনার চোখে একটা দৃঢ়তা ছিল, আত্মবিশ্বাস ছিল, যেটা আমি আগে খুব কম মানুষের মধ্যে দেখেছি। তখন থেকেই আপনি আমার চোখে ভিন্ন হয়ে উঠলেন। আপনার চোখ আপু, আপনি জানেন না, আপনি যখন তাকান তখন সেই চোখের মধ্যে একটা মায়া থাকে, এক ধরনের গভীরতা থাকে যা আমাকে প্রতি মুহূর্তে টানে। আমি হঠাৎ হঠাৎ আপনার দিকে তাকাই আর নিজেই নিজেকে প্রশ্ন করি, কি আছে এই চোখে? কোনো দিন উত্তর পাইনি, শুধু অনুভব করেছে এক অদ্ভুত টান। আপনার হাঁটা, আপনার কথা বলা, কারো কিছু বুঝিয়ে দেওয়ার ধরন, এমনকি আপনি যখন একা বসে থাকেন তখনকার চেহারাও আমার চোখে পড়ে। আমি কখনো ইচ্ছে করে পেছন থেকে দেখেছি আপনি কিভাবে চুল সরান, কিভাবে বয়ে চোখ রাখেন। জানেন আপু, এইগুলো কেউ শেখায় না, এগুলো আমার হৃদয়ই আমাকে দেখিয়েছে। আপনি ক্লাসে থাকলে আমার মনোযোগ আপনার দিকেই থাকে,
আপনি কখন কি বললেন, কিভাবে বললেন, এসব আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি আপনি যদি কোনোদিন রাগ করেন, তাও আমার ভালো লাগে, কারণ তখনও আপনি সুন্দর থাকেন, গম্ভীরতায় আপনি আরও বিশেষ হয়ে ওঠেন। আপু, আপনার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে। আপনি কখনো কাউকে অপমান করেন না, আপনি সবার কথা শোনেন, আপনি সম্মান দেন, আপনি একা থাকতেও পারেন, কিন্তু কাউকে একা ফেলে রাখেন না। আপনার ভিতরে শক্তি আমাকে সাহস দেয়। আপনি যে নিজের জন্য যেমন, অন্যের জন্য ঠিক ততটাই। আমি নিজেই ভাবি, আমি তো আপনার লেভেলের কেউ না, কিন্তু ভালোবাসা তো কখনোই তুলনা চায় না। আমি প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়ে তুলেছি, শুধু এই স্বপ্নে একদিন হয়তো আমি আপনার পাশে দাঁড়াতে পারবো, আপনার সমান হতে পারবো। আমি চাই না আপনি আমাকে এখনই কোনো সিদ্ধান্ত দিন। আমি চাই আপনি শুধু জানুন, কেউ একজন আপনাকে এভাবে ভালোবাসে। আপু, আমি আপনাকে পছন্দ করি না, আমি আপনাকে ভালোবাসি, মন থেকে প্রাণ থেকে সবটুকু দিয়েই। আপনি চাইলে আমাকে আপনি চাইলে আমাকে চিরদিন জুনিয়র ভাবতে পারেন, কিন্তু আমার ভালোবাসাটা আপনি একবার অন্তত অনুভব করে দেখুন। এটা কোনো মোহ না, কোনো একতরফা পাগলামিও না, এটা একটানা অনুভব, যে অনুভব দিনের পর দিন আরো গভীর হয়েছে। আপনি জানেন, যখন আপনি ক্লাসে প্রবেশ করেন, আমি ঘাড় ঘুরিয়ে তাকাই। যখন আপনি গাছতলায় বসে থাকেন, আমি দূর থেকে দেখি। এমনকি আপনি ক্যান্টিনে যখন চা খান, আমি ভাবি একদিন যদি আপনার সঙ্গে বসে এক কাপ চা খাওয়ার সুযোগ পাই। আপু, আমি স্বপ্ন দেখেছি আপনি পাশে বসে আছেন, আপনার চোখে চোখ রেখে আমি বলছি, আজকের দিনটা শুধু আমাদের। জানেন, এই স্বপ্নগুলোই আমাকে বাঁচিয়ে রাখে। আমার বন্ধুরা ভাবে আমি একটা ক্রাশ নিয়ে পাগল হয়ে গেছি। ওদের বুঝাতে পারি না, এটা ক্রাশ নয়, এটা একটা সম্পূর্ণ ভালোবাসা। এই ভালোবাসা আমি কোনোদিন কাউকে বলিনি, রাজা ব্যতীত। সেই বলেছে, আজ বলেই ফেলা উচিত। আপনি যদি আমাকে বলেন তুমি এখনো ছোট, আগে মানুষ হও, আমি শুনবো, কারণ আপনি যা বলবেন আমি সেটা বিশ্বাস করব। কিন্তু আমার অনুভবটাকে অস্বীকার করতে পারবো না। আমি চাই আপনি জানুন, এই রাহাত নামের একটা ছেলে আছে যে আপনার প্রতিটা হাসি, প্রতিটা পদক্ষেপ মনে রাখে। আপু, আমি চাই না আপনি আজই কিছু বলুন, আমি শুধু চেয়েছি আপনি জানুন আমি কতটা আপনাকে ভালোবাসি। আপনি যদি কোনো দিন আমার দিকে ফিরে তাকান, আমি থাকবো ঠিক এখানে, এই ক্যাম্পাসেই, হয়তো লাইব্রেরির কর্নারে কিংবা কোনো নিরিবিলি বেঞ্চে, আপনার অপেক্ষায়। আমি জানি আপনি অনেক ব্যস্ত, আপনার জীবনে হয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমার মতো জুনিয়রের কথায় আপনি হয়তো হেসে উড়িয়ে দিতে পারেন, কিন্তু এই কথা বলার পর যদি আপনি একবার আমার দিকে তাকান, তাহলে আমি বুঝবো আপনি অন্তত অনুভব করেছেন। আপনার হাসি, আপনার আত্মবিশ্বাস, আপনার নিঃশব্দ উপস্থিতি, সবকিছুই আমার জীবনের প্রেরণা। আপনি আমার স্বপ্ন না, আপনি আমার লক্ষ্য। আপু, আপনাকে ভালোবাসি, নিঃশর্ত, নির্ভেজাল, নির্বিচারে। কথাগুলো শুনে তখন নেহা বলে, আমিও তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। তুমি আমার জুনিয়র, এই কারণে কখনো সাহস করে কথাটা বলতে পারিনি। মনে হয়েছে যদি তুমি আমাকে ভুল বুঝো, যদি ভাবো আমি একটা সিনিয়র হয়ে এমন করে কেন বলছি। সেদিন আমি তোমাকে ফোন করেছিলাম, আবার বারবার বিরক্ত করছিলাম, কারণ তোমার কথা খুব মনে পড়ছিল ভীষণভাবে। অথচ তখনও বলতে পারিনি, বুকের ভিতর এত কথা ছিল, অথচ মুখ ফাটে না। তুমি হয়তো জানো না, মেয়েরা অনেক কিছুই বোঝে, অনেক কিছু অনুভব করে, কিন্তু সবকিছু প্রকাশ করতে পারে না, কারণ মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফাটে না। তোমার জন্য আমার অনুভূতিগুলো কোনো হঠাৎ আবেগ না, এটা অনেক দিনের জমে থাকা ভালোবাসা। তুমি যখন ক্লাসে প্রথম এসেছিলে, আমি বুঝতে পারিনি কেন বারবার তোমার দিকে তাকাতে ইচ্ছে করে, কেন মনে হচ্ছিল তোমার হাসি আমার দিনটা ভালো করে দিচ্ছে। তুমি যখন প্রথম দিন ক্লাসে স্যারকে একটা প্রশ্ন করলে, আমি অবাক হয়ে তোমার দিকেই তাকিয়েছিলাম। তুমি এত সরল, এত সহজভাবে প্রশ্নটা করেছিলে যে তখন থেকেই তুমি আমার মনে আলাদা হয়ে গিয়েছিলে। তুমি হয়তো বুঝোওনি কতবার আমি তোমাকে দেখতে গিয়েছি ছুতোয় ছুতোয়, কখনো ক্যান্টিনে, কখনো লাইব্রেরিতে, কখনো হঠাৎ পাশ দিয়ে হেঁটে গেছি শুধু তোমার চোখে চোখ পড়বে বলে। তুমি যদি জানতে আমার কি অবস্থা হতো যখন তুমি কারো সঙ্গে কথা বলতে, বুকের ভেতর হঠাৎ একটা কষ্ট হতো, ঈর্ষা হতো, অথচ কিচ্ছু বলতাম না, বলতে পারতাম না। আমি চাইনি আমার ভালোবাসা তোমার উপর চাপিয়ে দিই, আমি শুধু চেয়েছি তুমি নিজে অনুভব করো, বুঝো, আর একদিন তুমি নিজে এসে বলো। আমি তো কখনো চাইনি যে তুমি শুধু ভালোবাসো আমাকে,
আমি চাইছিলাম তুমি আমায় বুঝো। আর আজ তুমি যখন এতটা আবেগ নিয়ে বললে, এতটা শ্রদ্ধা নিয়ে, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। রাহাত, আমি সত্যি বলছি, তোমার চোখে যেই ভালোবাসা আমি আজ দেখলাম, সেটা হয়তো অনেক বড় বড় ছেলেদের চোখেও নেই। তুমি আমার ছোট শুধু বয়সে, কিন্তু মন মানসিকতায়, চিন্তায় তুমি অনেক বড়। তুমি প্রমাণ করেছ ভালোবাসার কোনো বয়স লাগে না, কোনো ক্লাস বা ব্যাচ লাগে না, লাগে শুধু একটুখানি সাহস আর একরাশ সততা। তুমি যখন বলছিলে, আপু আমি আপনাকে ভালোবাসি, তখন আমার ভেতরটা কেঁপে উঠেছিল। আমি তো সেই কথারই অপেক্ষায় ছিলাম অনেক দিন ধরে। আমি তো চাইছিলাম তুমি একদিন এসে বলো, তুমি ছাড়া আর কাউকে কল্পনা করতে পারি না। আজ তুমি বললে, আর আমি যেন পুরোটা সময় থমকে গিয়েছিলাম। আমার চোখে পানি এসেছিল, কারণ এত মধুরভাবে কেউ কখনো আমাকে ভালোবাসেনি। তোমার সেই চোখের মুগ্ধতা, তোমার প্রতিটা কথায় যে সম্মান, আমাকে সেটা দুর্বল করে ফেলেছে। আমি অনেক আত্মসম্মান নিয়ে চলি জানো, কিন্তু তোমার ভালোবাসার কাছে আমি হেরে গেছি মন থেকে। তুমি তো জানো না আমি কতবার তোমার ফেসবুক প্রোফাইলে গিয়ে চুপ করে বসে থাকতাম, তোমার স্ট্যাটাস, তোমার পোস্ট পড়তাম, ভাবতাম এই ছেলেটা এত সুন্দর করে কথা বলে, কেউ যদি একদিন এমনভাবে আমাকে কিছু বলতো। আমি অনেকবার ভেবেছি আমি নিজে বলবো, আবার মনে হতো না, আমি সিনিয়র, আমি আগে বললে যদি ছেলেটা অস্বস্তি বোধ করে। তাই অপেক্ষা করেছি, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত শুধুই অপেক্ষা। যদি তুমি বুঝে যাও, যদি তুমি একদিন সাহস পাও। আজ তুমি বললে আর আমি মুক্ত হলাম। রাহাত, আমি শুধু তোমাকে ভালোবাসি বলি না, আমি তোমাকে বিশ্বাস করি, সম্মান করি। তুমি বলেছিলে, আপু আমি নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে চাই যেন আপনার পাশে দাঁড়ানোর যোগ্য হই। এই কথা আমাকে কাঁপিয়ে দিয়েছে, কারণ আজকের দিনে ছেলেরা শুধু বলে ভালোবাসি, কিন্তু খুব কমই বলে আমি নিজেকে গড়ব তোমার জন্য। তুমি সেটা বলেছ, তুমি সেটা বুঝেছ, এটাই তোমাকে আমার চোখে অনন্য করে তুলেছে। তুমি যখন আমার দিকে তাকাও, আমি নিরাপদ বোধ করি। তোমার মধ্যে একটা নির্ভরতার ছাপ আছে, যেটা শুধু ভালোবাসা নয়, একটা বন্ধনও তৈরি করে। তুমি জানো, ভালোবাসা মানে শুধু রোম্যান্স না, ভালোবাসা মানে পাশে দাঁড়ানো, বোঝা, অনুভব করা, চুপচাপ পাশে থাকা, কাউকে দোষ না দিয়ে ঠিক সময় ঠিক জায়গায় নিজের জায়গা বুঝে নেওয়া। আর তুমি সেটা করেছো রাহাত। তুমি কখনো আমাকে চাপ দাওনি, কখনো বিরক্ত করনি, তুমি শুধু ঠেকেছ, নিঃশব্দে, নিঃস্বার্থে। আমি চাই না তুমি আজকে এই কথা শুনে ভাবো যে আমি পেয়ে গেছি। আমি চাই তুমি বুঝো, তুমি পেয়েছো একটা হৃদয় যেটা অনেক দিন ধরে তোমার জন্যই কাঁপছিল, কাঁদছিল, অপেক্ষা করছিল। রাহাত, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে এখনো রোম্যান্টিকভাবে প্রপোজ করতে পারলে না। নেহাপুর কথা শুনে আমি হাঁটু গেড়ে নেহাপুকে বলতে শুরু করলাম, নেহা, তোমার চোখে আমি যে প্রথমবার তাকিয়েছিলাম, জানো না হয়তো, সেই মুহূর্তে আমার জীবনের সব অঙ্ক ভুলে গিয়েছিলাম। সময়ের কাঁটা থেমে গিয়েছিল, শুধু তোমার চোখের গভীরতায় আমি ডুবে গিয়েছিলাম। তোমার হাঁটার ছন্দে এক অপার্থিব সুর বাজে, জীবন যেন হয়ে যায় এক অনন্ত গানের তালে। তোমার হাসিতে যে আলো জ্বলে, তাকে সূর্যের আলো নাকি হৃদয়ের রোদের খেলা। তোমার প্রতিটি কথা যেন এক একটা কবিতা, যেখানে আমি নিজেকে হারিয়ে ফেলি আর খুঁজি ভালোবাসার মানে। আমি প্রেম মানি কবিতায়, চিঠিতে, চোখের চাওয়ায়। তোমার একটুখানি হাসি আমার দিন বদলায়। যখন তুমি চুপ করে থাকো, আমি শুনি হৃদয়ের ধ্বনি, তাতে শুধু তোমার নামই বাজে, নেহা, নেহা, নেহা। তোমাকে ভালোবাসা মানে রোজ সকালে এক নতুন সূর্য ওঠা, তোমার খেয়াল নিয়ে ঘুম ভাঙা, তোমার স্মৃতি দিয়ে দিন পার করা। তুমি ছাড়া আমার কোনো গন্তব্য নেই, তুমি আমার শুরু, তুমি আমার শেষও বোধ হয়। তোমার চোখে আমি আমার ভবিষ্যৎ দেখি, সেখানে আছি আমি, হাতে তোমার হাত, পাশে তোমার হাসি। আমার প্রতিটা স্বপ্নে তুমি আছো, যেন ঈশ্বর তোমাকে আমার জন্যই পাঠিয়েছে। আমি কি পারি না আজ বলতেই, সব ভয় ভুলে, সব দ্বিধা দূরে রেখে, নেহা, আমি তোমায় ভালোবাসি। এই ভালোবাসা কোনো ক্ষণিকের না, এটা সময়ের উপর দাঁড়িয়ে তোমায় চিরদিন ধরে আগলে রাখার প্রতিশ্রুতি। তুমি যখন কাঁদো, আমার বুক ফেটে যায়, তোমার একটুখানি কষ্টে আমি অসহায় হয়ে যাই। আর তোমার হাসি, তা আমার জীবন সঙ্গী বনে, যেন শত আঘাতের মাঝেও দাঁড়িয়ে থাকার শক্তি। তুমি যদি চাও, আমি কবিতা লিখে যাব আজীবন, তোমার নামে, তোমার গল্পে।
তুমি যদি বলো, আমি তোমার জন্য একটা ছোট্ট দুনিয়ায় গড়ে তুলবো, যেখানে শুধু তুমি আর আমি, আর কিছু ভালোবাসার শব্দ। তোমাকে চাওয়া মানে শুধু প্রেম নয়, তোমাকে চাওয়া মানে জীবনে নতুন করে দেখা। তুমি আমার নিঃশ্বাসে মিশে থাকা স্বপ্ন, তুমি আমার অগোচরে প্রার্থনা। তুমি যদি পাশে থাকো তাহলে শূন্য হতেও আমি রাজা, আর যদি না থাকো তবে হাজারো ধন সম্পদ হবে নির্থক। তুমি কি আমার স্বপ্ন হবে নেহা? তুমি কি আমার ঘরের আলো হবে? তুমি কি আমার জীবনের গল্পে চিরকালীন নায়িকা হবে? আজ আমি সব জড়তা ছুঁড়ে ফেলে বলছি, নেহা, আমি তোমায় ভালোবাসি। এই মন, এই হৃদয়, এই জীবন সব তোমার জন্য উন্মুক্ত। তুমি চাইলে আমি বৃষ্টি হব, তোমার কষ্টের ধুলি মুছে দেব। তুমি চাইলে আমি আকাশ হব, তোমার হাসির তারার হয়ে ঝলকাবো। তুমি চাইলে আমি নিঃশব্দ হব, তোমার ক্লান্ত চোখে স্বপ্ন হয়ে জেগে থাকবো। নেহা, ভালোবাসা তো কেবল মুখে বলার নয়, এটা অনুভবের, ছোঁয়ার, নিঃশ্বাসের। তুমি সেই অনুভব যার জন্য আমি বারবার ফিরে আসি। চলো না একসাথে হাঁটি, জীবনের বাঁকে বাঁকে গল্প লিখি। তুমি, আমি আর ভালোবাসা, এই হৃদয়ের পাতায় নাম লিখি। রাহাত ও নেহা, এক চিরন্তন প্রেম। তুমি কি আজ আমার হবে নেহা? তুমি কি আমায় বলবে, হ্যাঁ আমি তোমারই? রাহাতকে জড়িয়ে ধরে বললাম, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। ভার্সিটি থেকে সোজা আমি বাসা চলে আসলাম। বাসায় আসতে আব্বু আমার উদ্দেশ্যে বলে ওঠে, তোমার আম্মু কিছুদিন ধরে আমাকে বলতেছে সে রান্নাবান্না করতে কষ্ট হচ্ছে, তাই আমি চিন্তা করছি তোমার বিয়ে দিয়ে দিব। আব্বু, এই মুহূর্তে আমি বিয়ে করতে চাই না। তোমাকে কিছুদিনের সময় দেওয়া হলো, ভেবেচিন্তে বলো। আর বাবার কোনো সময় নেই, আমি তোমাকে কিছুদিনের ভিতরেই বিয়েটা দিয়ে দিব। আমি পক্ষকে কথাটা দিলাম। আব্বুর মুখের ওপর কোনো কথা আমি বলতে পারি না, তাই আমি চুপ করে রইলাম, আর কিছু বললাম না। আব্বু সোজা ওখান থেকে চলে গেল। শোনো আমেনার মা, আমি ওর বিয়ে ঠিক করে ফেলেছি, তাই আমি আর বেশি কথা বলতে চাই না। তোমার ছেলেকে বলে দিবে আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। আমি ওপরে চলে গেলাম। সেটা আমি কি বলবো? তোমার ছেলে তুমি জানো, আমি জানি না। রুমে এসে ভাবতেছি, না, অনেক দেরি হয়ে যাচ্ছে আমার। এখনই ওকে বলে দিতে হবে আমার মনের কথা, না হলে যে আমি ফারজানাকে আমার ভালোবাসার কথাটা বলতে পারবো না। কারণ আমি যে বাবার অমতে কোনো কিছুই করতে পারবো না। এখন যদি না বলি তাহলে কোনো কিছুই আর হবে না। তুমি হঠাৎ করে ছেলেটার বিয়েটা ঠিক করে ফেললে, কিছু না জানিয়ে। দেখো, মেয়েটা ভালো, গুণবতী, লক্ষ্মী একটা মেয়ে, আর মেয়েটার সব দিক থেকে সব ঠিক আছে। তার মানে তুমি মেয়েটাকে ভালো মতোই জানো? শুধু আমি না, তুমিও জানো মেয়েটাকে। মানে? তোমার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। আমিও মেয়েটাকে জানে মানে কি? কারণ মেয়েটা হচ্ছে আমার বন্ধুর মেয়ে ফারজানা। তাহলে তো ভালোই হবে আমাদের ছেলে ওদের ব্যবসায়, রিপিট, তাহলে তো ভালোই হবে আমাদের ছেলে ওদের ব্যবসার দেখাশোনা করতে হবে। আমি তো চিন্তা করছিলাম ওকে নিয়ে কি করব, যেহেতু ওদের এত বড় ব্যবসা যে কোনো একটা কাজে দিয়ে দেবে। আরে, তুমি কি ভুলে গিয়েছো? ফারজানা হচ্ছে তোমাদের একমাত্র সন্তান। আমার বন্ধুর ব্যবসা বাণিজ্য সবকিছু উত্তরাধিকারী একমাত্র ও। তাহলে ওকে কাজে দেবে মানে সবকিছু ব্যবসা বাণিজ্য ওকে বুঝিয়ে দিবে। আমার জানা অনুযায়ী রাজা তো কোনো মেয়ের সাথে কথা বলে না বা কাউকে পছন্দ করে, এমনটাও আমি শুনিনি। তাহলে ও কেন বলেছে বিয়ে করবে না? তোমার ছেলে শুধু টুই টুই করে বেড়াবে, তাছাড়া তো আর কিচ্ছু না। বিয়ের পর তো ওকে ফারজানা বেঁধে রাখবে, তাই ও এমন কথা বলছে। আমি ওর কোনো কথাই শুনতে চাই না। আমার সিদ্ধান্তই যে শেষ কথা। কি করব বুঝতেছি না। আমার মনের সব কথা ফারজানাকে খুলে বলতে হবে, তাই আমি এটা ভেবে ফারজানাকে কল দিয়েছি। কিন্তু এ কি, ওর ফোন ব্যস্ত। যতবার কল করি ফোন ব্যস্ত। ওর তো এর আগে কখনো এমনটা হয়নি। আমার আর ভালো লাগছে না। ও এমন করছে কেন? কখনো তো আমার কলটা আসলে এমনটা করে না, নগদে ফোন করে। কিন্তু আজকে হলোটা কি? আমার আর ভালো লাগছে না, তাই এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে না থেকে ওদের বাসার কাছে যেতে লাগলাম। যেহেতু ওদের বাসাটা আমাদের এখান থেকে এইমাত্র 30 মিনিটের মতো, তাই আমি হেঁটে চলে গেলাম। বাসার সামনে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলাম যে ফারজানা বাসায় আছে কিনা। তখন দারোয়ান বলল,
দারোয়ান বলে ফারজানা নাকি একটা ছেলের সাথে বাইরে গিয়েছে। কথাটা শোনা মাত্রই আমার বুকটা কেঁপে উঠলো। ও একটা ছেলের সাথে বাইরে গিয়েছে মানে? কখনো তো আমি এমনটা দেখিনি যে ফারজানা কোনো ছেলের সাথে বাইরে গিয়েছে। ওর তো কোনো ছেলে বন্ধু নেই, তাহলে কার সাথে গেল? দারোয়ানের কাছ থেকে জানতে পারলাম সে নাকি একটা শপিং মলের দিকে গেল একটা ছেলের সাথে, কিন্তু সেই ছেলেটাকে দারোয়ান এর আগে কখনো দেখেনি। রাহাতকে একটা কল দিলাম, তখন রাহাত ফোনটা রিসিভ করে বলে ওঠে, কিরে, কি হলো, তুই এই সময় কল করলি? এখন তো তোর ঘুমানোর সময়, কল করলে যে কোনো সমস্যা হয়েছে নাকি তোর? রাহাতকে সবকিছু বলে বললাম। সবকিছু শুনে রাহাত বলে ওঠে, বলিস কি, তুই যা বলছিস তা সত্য বলছিস তো? তুই কি এখন ওদের বাসার সামনে? আমি তোর সাথে সিরিয়াস হয়ে কথা বলছি। তোকে আমি ওর নাম্বারটা দিয়েছি। ওর হাতে এখন যে নাম্বারটা আছে, তুই এখন লোকেশনটা আমাকে বল, ও এখন কোথায় আছে। রাহাত আসলে টুকটাক হ্যাকিং সম্পর্কে ভালোই জানে, তাই আমি ওকে বিষয়টা জানালাম। তখন কিছুক্ষণ পর আমাকে বলে ওঠে, আমি তোকে এখনই লোকেশন হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। ও এখন কোথায় আছে আমি লোকেশন পেয়ে গেছি, তোকে পাঠাচ্ছি। রাহাত আমাকে লোকেশনটা পাঠায়। আমি লোকেশনটা চেক করে দেখলাম একটা পার্কের সামনে। এটা দেখে তো আমার যেন মাথার ভিতরে আকাশ ভেঙে পড়লো। আমি আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে না থেকে সোজা দৌড়ে ওই পার্কের উদ্দেশ্যে চলে গেলাম। তখন দেখলাম যে ফারজানা একটা ছেলেকে জড়িয়ে ধরলো আর বলল, রাহুল, জানিস তুই, আমি ওকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু কথাটা ওকে বলতেই পারছি না। তখন রাহুল আমাকে বলল যে, আপু, কিভাবে তুমি ওকে জড়িয়ে ধরে বলবে? শয়তান, বলছি কথাটা বলে আমি রাহুলকে জড়িয়ে ধরি এবং জড়িয়ে ধরে বলবো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, জীবনের চাইতে অনেক বেশি। তুমি আমাকে তোমার সেই প্রিয় মানুষটা করে নাও না। ফারজানাকে এসব বলতে শুনে আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। যাকে আমি ভালোবাসি মনে প্রাণে, যাকে আমি আমার ভালোবাসার কথা বলতে যাব, সে অন্য একজনকে ভালোবাসে। এটা যেন আমি আর মেনে নিতে পারছি না। আমি রাহুলকে এসব বললাম। তখনই হঠাৎ করে আমার চোখ পড়লো, সামনে দেখলাম একটা ছেলে, কেউ না, সেই ছেলেটা যে রাজা। রাজা, তুমি এখানে? আমার ওই সময় চোখ দিয়ে পানি পড়ছিল। স্পষ্ট ফারজানা আমাকে দেখে ফেলে। আমি পেছনে মোড়ে হাঁটা ধরলাম। ফারজানা পেছন থেকে, রাজা, কথা শোনো, আমি তোমাকে বোঝাচ্ছি, প্লিজ দাঁড়াও। রাজা আমার কোনো কথা না শুনে ওখান থেকে দূরে চলে যেতে লাগলো। ও মনে হয় আমাকে ভুল বুঝেছে। ও বুঝতে পেরেছে আমি হয়তো বা রাহুলকে ভালোবাসি, তাই রাহুলের সাথে এখানে দেখা করতে এসেছি। কিন্তু রাহুল তো আমার ছোট ভাই, ও বোঝে না, ও আমার কাছের। ও আমার কথা না শুনে এভাবেই চলে যাচ্ছে কেন? রাজা তো আমাকে ভুল বোঝে। আমি দৌড়ে ওর কাছে যেতে লাগলাম, কিন্তু আমার কথা না শুনে ও সামনের দিকে দৌড়াতে লাগলো। আমি আর ওর মুখো হতে চাই না বিধায় ওর সামনে যাচ্ছি না, কারণ আমার চোখ দিয়ে শুধু পানি পড়তে লাগলো। তখন চোখে অন্ধকার। মাঝ রাস্তায় চলে আসলাম। হঠাৎ একটা ট্রাক এসে, আর কিছু মনে নেই, পেছন থেকে সোজা রাজা বলে চিৎকার কানে ভেসে আসে, রাজা, না! আমি দৌড়ে গেলাম। দৌড়ে গিয়ে দেখি রাজা এক প্রান্তে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। রাস্তার চারপাশে অন্ধকার। হেডলাইটের আলোয় ওর মুখটা দেখে আমার বুকটা কেঁপে উঠলো। আমি কাপা হাতে ওর মাথাটা কোলে নিলাম। রাজা, রাজা, চোখ খোল, প্লিজ, প্লিজ, আমার কথাটা শোন। রাজা, রাজা, আমি তোকে ছাড়া কিচ্ছু। ও সুইটা ঠান্ডা হয়ে আসছিল, মুখটা নিস্তেজ। আমি কাঁদতে কাঁদতে চিৎকার করে সাহায্য চাইতে লাগলাম। কয়েক মিনিটের মধ্যে একটা রিক্সা এসে দাঁড়ালো। আমি কষ্ট করে ওকে তাতে তুললাম। সোজা চলে গেলাম নিকটবর্তী হাসপাতালের দিকে। হাসপাতালের গেটের সামনে গিয়ে চিৎকার করলাম, ডক্টর, কেউ আছেন? প্লিজ, প্লিজ, কেউ আসেন। এইদিকে নিয়ে আসুন, জরুরি বিভাগে। দ্রুত রোগীর অবস্থা সিরিয়াস মনে হচ্ছে। ব্লাড প্রেসার ড্রপ করেছে, মাথায় সেভিয়ার ইমপ্যাক্ট, ইন্ট্রোট্রিয়াল ব্লিডিং হতে পারে, সিটি স্ক্যান করতে হবে তাড়াতাড়ি। আল্লাহ, আমার রাজাকে কিছু করো না। আল্লাহ, আমার ভুল হয়েছে। আমি তোমাকে কিছু না বলে রাহুলের সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু আমি যে কিছুই গোপন করতে চাইনি। আমি তো শুধু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমি তো তাকে ভালোবাসি। আল্লাহ, ওরে কিছু হইলে আমি বাঁচবো না। আপনি তার কি হন? ও আমার সব কিছু। ও ছাড়া যে আমি কিছুই না। ও আমার সব। চিন্তা করবেন না আপু, ডাক্তাররা চেষ্টা করছেন। উনি খুব খারাপ অবস্থা আছেন, কিন্তু এখনো আশা আছে। আমরা এখন ওকে আইসিইউতে রাখছি। ওর মাথায় মারাত্মক চোট লেগেছে, কিছু বলতে পারছি না। সামনের 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। যদি সাড়া দেয়
তাহলে বুঝতে পারবো কিছু আসার ভালো আছে। ডক্টর, ও কি ও কি চিনতে পারবে আমাকে? ও কি আমাকে আমারটাকে সাড়া দেবে? এখন কিছু বলা যাবে না, ও গভীর কোমায় আছে, শরীর লড়ছে, কিন্তু আমরা জানি না ওর ভেতর কি হচ্ছে। রাজা, রাজা, আমি ফারজানা। আমি তোকে অনেক ভালোবাসি রাজা। প্লিজ তুই আমার কাছে ফিরে আয়। আমি তোকে ছাড়া কিচ্ছু না, তুই জানিস না। আজ তার জন্য আমি আল্লাহর সামনে মাথা নিচু করেছি। আমি আগে কখনো এভাবে দোয়া করিনি, কিন্তু আজ করেছি। রাজা, প্লিজ তুই ফিরে আয়। আমি কোরআনের কিছু আয়াত মুখে পড়ে ওর দিকে ফু দিলাম। কাঁদতে কাঁদতে ওর মাথার পাশে হাত রেখে বললাম, রাজা, তুই তুই বলছিস না কিছু কেন? আমি তো তোর পাশেই আছি। তুই ঘুমাইলে আমি কিভাবে জাগবো? তুই ছাড়া আমি কিচ্ছু পারি না রাজা। আল্লাহ তাআলা জানেন আমি তোকে কতটা ভালোবাসি। আমার ভুল ছিল রাজা, প্লিজ আমার ভালোবাসাটা মিথ্যে ছিল না রাজা। আপনি একটু বসুন আপু। আপনি চাইলে আমাদের নামাজ ঘরে গিয়ে দোয়া করতে পারেন। আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। আমি ওর পাশ ছাড়বো না যতক্ষণ না রাজা চোখ খোলে। আমি এখানেই থাকবো। তুই তুই চোখ খোল রাজা, শুধু একবার। আমি আর কিছু চাইবো না। আল্লাহ আল্লাহ, শুধু একবার ওর চোখের পলকটা দেখি। রাত গভীর হয়ে গেল। হাসপাতালের করিডোরে আলো কমে আসলো। সবার গলা থেমে গেল। শুধু একজোড়া চোখ, কাঁধা চোখ দরজার ওপাশে চোখ রাখলো। রাজা এখন নিস্তব্ধ। একটু আগে মেসেজ করে বলেছে যে রাজা অ্যাক্সিডেন্ট করেছে, তাই আমি আঙ্কেল আন্টিকে নিয়ে ওই হসপিটালে যেতে লাগলাম। আঙ্কেল আর আন্টি কান্না করছে, ওনাদের বোঝানোর চেষ্টা করছি। তখনই হাতের ফোনটা বেজে ওঠে, দেখি নেহা কল করেছে। ফোনটা রিসিভ করলাম, তখন নেহা বলে উঠল, তবে ফোনটা কেটে তাড়াহুড়ো করে কোথায় গিয়েছো? কোনো সমস্যা হয়নি তো? শুধু সমস্যা না, অনেক বড় সমস্যা হয়ে গেছে। আর আমি তো ফারজানা আপুর কোনো খোঁজ পাচ্ছি না, কোথায় আছে? মানে তোমার কথা আমি বুঝতে পারলাম না, কি বড় সমস্যা হয়ে গিয়েছে? নেহাকে সবকিছু খুলে বললাম। সবকিছু শুনে নেহা বলেছে তাড়াতাড়ি ও এখনই হসপিটালে আসছে। আল্লাহ তাআলার দরবারে জায়নামাজ বিছিয়ে আমি সিজদার মধ্যে পড়ে রইলাম, শুধু আমার প্রিয় মানুষটাকে একবার আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আমি কিভাবে কত সময় ধরে আছি আমি তা নিজেও জানি না। তখনই কারোর কথায় আমার জ্ঞান ফিরে। আপু, আপনি তাড়াতাড়ি উঠুন, আপনার পেশেন্টের জ্ঞান ফিরেছে। তাড়াতাড়ি আসুন। কথাটা বলতে আমি দৌড়ে ওখান থেকে যেতে লাগলাম। আমরা সবাই ওখানে দাঁড়িয়ে আছি। তখন ওই ডাক্তার কেবিন থেকে বের হয়ে ডাক্তারের উদ্দেশ্য বলে ওঠে, ডাক্তার, আমার বন্ধুর কি অবস্থা এখন? ফিরেছে বলেন? আমার বন্ধুর জন্য যে আমার খুবই চিন্তার মধ্যে আছে। দেখুন, রোগীর জ্ঞান ফিরেছে। এখন রোগীর কাছে শুধু তার একান্ত ব্যক্তিগত মানুষ ছাড়া কেউ যাবে না। আমি দৌড়ে ওর কাছে গিয়ে দেখি ওর হাতে স্যালাইন আর ব্যান্ডেজ করা। দৌড়ে গিয়ে ওর চোখে মুখে কিস করতে লাগলাম। জ্ঞান ফিরতে নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। তার মানে ওই সময় অ্যাক্সিডেন্টে আমি মারা যাইনি, এখনো বেঁচে আছি। কিস করতে লাগলো আর বলতে শুরু করলো, এমনটা কেন করেছো? কেন করতে গেলে? আমার একটা কাজ, একটিবার আমার কথা শুনো না, আমার কথা চিন্তাও করলে না। আপনার কথা কেন চিন্তা করব? আপনার তো কথা চিন্তা করার মতো একজন মানুষ আছে। তখন ওই সময় ছেলেটা ভিতরে প্রবেশ করে। তখন ছেলেটা বলে ওঠে, আমি ফারজানার আপুর ছোট ভাই। এটা শোনার পর আমার আর কিছু বাকি রইল না। আমি ফারজানার দিকে তাকিয়ে রইলাম। তখন ফারজানা কান্না করতে করতে বলে ওঠে, তুই কি একটিবারও বুঝতে পারিস না আমি কেন তোর জন্য এমনটা করি? তোর প্রতি আমার কেন এত ভালোবাসা তুই কেন বুঝিস না? আমি তোকে পাগলের মতো ভালোবাসি। আমাকে কথাটা বলে জড়িয়ে ধরে। আমার আর বুঝতে বাকি রইল না যে আমাকে ফারজানা আগে থেকে ভালোবাসে, আর আমি তাকে পাওয়ার জন্য এত কিছু করলাম। তখনই রুমের মধ্যে আব্বু আম্মু প্রবেশ করে, আর তারা এসে আমাকে আরো একটা কথা বলে, যেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ভালোবাসার মানুষটাকে তোর হাতেই তুলে দিতে যাচ্ছিলাম। আমরা তো তোর সাথে তোর বিয়ে ঠিক করেছিলাম। আমি তো অবাক দৃষ্টিতে আম্মুর দিকে তাকালাম। তখন আম্মু আমার উদ্দেশ্যে বলে ওঠে, তোর বাবা যা বলছে এটা ঠিক? আমরা ফারজানার সাথে তোর বিয়ে ঠিক করে? হায় রে কপাল, তার মানে নিজের কষ্ট আমি নিজেই পেলাম। অবশেষে কি হলো, যাকে আমি ভালোবাসি সে আমার কপালে আসে গিয়েছিল, কিন্তু আমি নিজে উপরে চলে যেতে চাইছিলাম। ডাক্তার এসে বলে যায় যেন ভালোভাবে যত্ন নেওয়া হয়। ফারজানার ভালোবাসা আর আদর যত্নে আমি কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাই। কিছুদিন পর আমার আর ফারজানার বিয়ে ঠিক হয়ে যায়। দেখতে দেখতে ধুমধাম করে আমাদের বিয়েটা সম্পন্ন হয়ে যায়। ফারজানাকে কোলে করে আমি ছাদের উপর উঠলাম। তখন ফারজানা বলে ওঠে,
তুমি আমাকে কতটা ভালোবাসো? আমি আমার জীবনের চাইতেও অনেক বেশি ভালোবাসি আমি আমার সিনিয়র বউটাকে। কথাটা বলে ওর ঠোঁটে একটা কিস করলাম। তাই নাকি? তাহলে একটা রোমান্টিক কবিতা বলো। তখন আমি ফারজানাকে আমার একটা রোমান্টিক কবিতা শোনালাম। তোমার নামে জেগে ওঠে আমার সকাল, রোদেলা আকাশে খেলা করে স্বপ্নের পাল। তোমার হাসিতে গলে যায় সব অভিমান, তুমি ছুঁইলে হৃদয় পায় নতুন গান। চোখের তারায় তুমি যে কবিতার আলো, তোমার ছায়া ছাড়া কেমন যেন সবই কালো। তোমার স্পর্শে জেগে ওঠে ভোরের হাওয়া, তোমার কথায় বেজে ওঠে হৃদয়ের সুরলতা। সন্ধ্যা নামে চাঁদ ওঠে, তারা হাসে, তবু মন তোমাকেই খোঁজে। এক নাগারে ভালোবাসে, তুমি যেন বসন্তের গন্ধ ভরা হাওয়া, যার পরে সে প্রাণ পায় এক দুরন্ত ছাওয়া। তুমি ছাড়া এই জীবন যেন নিষ্পান নদী, যার তীরে কেউ বসে না, নেই কোনো আবেগের গীতি। তুমি আমার সব কল্পনার নিঃশব্দ কবি, যার প্রতিটি শব্দে বাঁচে ভালোবাসার ছবি। ভালোবাসি বলি না বারবার, তবে হৃদয় বলে তুমি ছাড়া সবই আসার। তোমার হাত ধরে হাঁটতে চাই বহু পথ, ভালোবাসার ছায়া কাটক জীবনে প্রতিটি রাত, দুপুর, সন্ধ্যার রাত। চলো না স্বপ্ন করে দুজনে হাতে হাত রেখে, ভালোবাসা হোক আমাদের এক অনন্ত রাত। তোমার চোখে আমি খুঁজে পাই এই জীবনের সমস্ত আশ্রয়, সমস্ত মায়া, সমস্ত ঠাই। তুমি অনেক সুন্দর করে কবিতা বলতে পারো। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি রাজা। আমি অনেক বেশি ভালোবাসি এই রাজার রানীকে। জড়িয়ে ধরলাম ফারজানাকে। গল্পটা এখানেই শেষ করলাম। কেমন হলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।